নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমরা আবার এসে গেছি আজকে রবিবার, যেহেতু আমার অফ ডে। তো আমাদের সঙ্গে একজন বিশিষ্ট মানুষ রয়েছেন আজকে। অনেক দিন থেকে আমি যাকে খুব ফোন করে করে আসার জন্য বলছিলাম, তো তিনি সময় করে উঠতে পারছিলেন না। আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট কবি, গল্পকার, ঔপন্যাসিক, শিক্ষাবিদ, আর অনেক বিশেষণই দেওয়া যায় তাকে। তো তিনি একজন খুবই কি বলবো, সজ্জন বিনয়ী মানুষ। তো আশরাফুলদা রয়েছেন, আশরাফুল মণ্ডল মহাশয়। দাদা, আপনাকে আমাদের পত্রিকার সাহিত্য আড্ডায় স্বাগত। তো কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? সশ্রদ্ধ নমস্কার জানাই দর্শক বন্ধুদের প্রত্যেককে। হ্যাঁ, কবি জয়ন্ত দত্ত অনেক দিন ধরে আমাকে বলছিলেন আসার জন্যে। আমি সময় করে উঠতে পারছিলাম না বা আশা হচ্ছিল না যে কোনো কারণে। ওর এত আন্তরিক আহ্বান আমি আর এড়াতে পারলাম না, আমি চলে এলাম। যাই হোক, আজ কিছুক্ষণ আপনাদের সঙ্গে একটু আড্ডা দেবো। আপনাদের যদি এই আড্ডা ভালো লাগে, আমারও ভালো লাগবে। আমি তো সামান্য মানুষ, এমন কি জানি, কিন্তু যেটুকু কথা হবে নিজেদের মধ্যেই আর কি। হ্যাঁ, তো দাদা, সত্যি আমরা খুব সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে আজকে। তো যেটা সকল গেস্টদেরই আমরা করি, যে প্রথম প্রশ্ন, যে আপনার শৈশবের কথা শুনেছি যে বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন কামারগড়িয়া গ্রামে আপনার জন্ম, এবং যেই জায়গায় আপনার লেখালেখিতে খুব প্রভাব বিস্তার করেছে শুনেছি, এমনটা কথা জানা আমার, জানি না কতটা তো সেটা আপনি বলুন একটু। ঠিকই, ধন্যবাদ জয়ন্ত। আমি খুব একটি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে, বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম কামারগড়িয়া, এরকম একটি গ্রামে আমার জন্ম। এবং একান্নবর্তী একটি পরিবার, যেখানে হিন্দু মুসলমান পাশাপাশি, এবং ওই গ্রাম সংলগ্ন যে গ্রামগুলি এবং ওই গ্রামগুলির একটি শহর, সোনামুখী শহর, বড় আদরের শহর, বড় ভালোবাসার শহর আমাদের। তো সেখানে আমার বেড়ে ওঠা, আমার শৈশব এবং কৈশোরের পড়াশোনা অনেকটাই সেখান থেকে। তো সর্বপ্রথম বলবো যে আমার গ্রাম বা তৎসংলগ্ন যে এলাকাটি, আমার গ্রাম দিয়েই প্রথমে শুরু করি। যে আমার যা কিছু লেখালেখি, সমস্ত কিছু, মানে ওই পুঁজি আমাকে অনুভূতি দিয়েছে। সত্যি তাই, আমাদের ছোটবেলাটা খুব রিচ। এই যে আমরা যারা এই লেখালেখি করি, এই জায়গাটা আপনি ঠিকই বলেছেন। এবং আমি জন্মান্তর ঋণী। আরও একটি কারণ, যে সাহিত্যে তো আসে যাপিত জীবনের কিছু অনুভব, এগুলো তো আসে। তো সেখানে আমরা একদম বাল্য কৈশোরে আমরা কখনো হিন্দু মুসলমান বুঝি। আমরা মন্দির এবং মসজিদ দুটোকে পাশাপাশি দেখেছি এবং একে অপরকে সম্মান করতে দেখেছি। এবং আমরা কখনো গোয়ালাপাড়ার সারদা খুড়িকে আমরা কখনো আলাদা করে কেউ বলে মনে করিনি। আমার নিজের খুড়ি যেমন, তেমনি সেও তাই, আর সেও আমাদেরকে তাই ভেবেছে। তো এইগুলি, এবং আরেকটি কথা না বললে নয়, ওখানে বাউরি, মুচি, হাঁড়ি, ডম, সাঁওতাল, মুসলমান, উচ্চবর্ণের হিন্দু বাদ দিয়েও, সমাজ বিভাজনের ফলে যে হিন্দুরা উচ্চবর্ণ বাদ দিয়েও এইগুলি, তা আমার ছোটোর থেকে তারা আমার খেলার সঙ্গী সাথী, তারা আমার ভাবনার সাথী, যাদেরকে বলা হচ্ছে ব্রাত্যজন, হরিজন। কখনো আমরা কিন্তু এইভাবে ভাবি, আমরা এই কথাগুলোই উঠে এসছে আশরাফুলদার উপন্যাসে। আমরা এই প্রসঙ্গে পরে যাব। তো আসলে দাদা ঠিক বলেন, আমাদের সঙ্গে শিউলি লিখছেন, শিউলি বোন লিখছেন যে দুই দাদাকেই শ্রদ্ধা জানাই, দুই প্রিয় দাদাকে। হ্যাঁ, খুব ভালো। দেখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো আমাদের স্বপ্নের করিডোরে। আজকে আমরা অনেক দিন পর অনেক কৃচ্ছ সাধনা করে আশরাফুলদাকে পেয়েছি। আশরাফুলদা নিজে একজন শিক্ষক, খুবই ব্যস্ত মানুষ, তাও তার মধ্যে সময় করে এসছেন, তার জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ। দাদা, তারপরে আপনার তো বিশ্বভারতীতে পড়াশুনো, এবং যে একটা রাবীন্দ্রিক পরিবেশে আপনার যে বেড়ে ওঠা, সেটা লেখালেখিতে আসার কতটা আপনাকে প্রভাবিত করেছিল? ঠিক, খুব বড় কথা বলেছ। যে আমার জন্মভূমি যেমন আমার কাছে একটা বড় আদরের, বড় গর্বের জিনিস, তেমনি কিভাবে আমি জানি না, ওখানে যোগ্যতা নির্ণায়ক বলে লোকে একটা পরীক্ষা হয়, অ্যাডমিশন টেস্ট, সেটি দিয়ে আমি সেখানে সুযোগ পেয়ে গেলাম পড়াশোনার, বিশ্বভারতীতে বাংলা বিভাগে।
এটাও আমার কাছে কিন্তু আমার জীবনের একটি মহার্ঘ। বাহ। হ্যাঁ, তো সেখানে যখন আমি প্রথম গেলাম, তার আগে যখন আমি সোনামুখী কলেজে পড়তাম, আমার প্রিয় কলেজ সোনামুখী, আমার প্রিয় স্কুল ধুলাই রামকুমার মৃন্ময়ী বিদ্যা মন্দির এবং সোনামুখী বিজয়া হাই স্কুল। তো আমার এই স্কুল এবং কলেজগুলিতে আমি যখন পড়তাম তখন থেকে আমার অনুভব, আমি একটু একটু লেখার চেষ্টা করতাম। কিন্তু বিশ্বভারতীতে যাওয়ার পরে একবার সর্বৈব মানে আমি উৎসাহিত হয়ে গেলাম। সেখানে বেশ কতগুলো সাহিত্য করে এমন বন্ধু পেলাম, মাস্টারমশাই পেলাম, উৎসাহদাতা পেলাম, উৎসাহদাত্রী পেলাম, যে যারা প্রতিনিয়ত লেখালেখির খোঁজ খবর নিত। তো সেখানে এবং আরেকটা ব্যাপার, বিশ্বভারতীতে অনেক বরেণ্য মানুষেরা বাংলা সাহিত্যের, যেমন আমাদের সমাজের অনেক বরেণ্য মানুষেরা আসতেন, তেমনি বাংলা সাহিত্যের অনেক বরেণ্য মানুষেরা আসতেন। তাদের সঙ্গে মেলামেশা ইত্যাদি ইত্যাদি। আমি আবারও বলছি, আমি খুব সামান্য মানুষ, কিছুই পারি না, কিন্তু আমাকে সমৃদ্ধ করেছেন যারা, আমাকে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত দক্ষ মানুষেরা শিল্পী মনস্করা আমাকে সহায়তা করেছেন, এই অবসরে আমি তাদেরকে সশ্রদ্ধ নমস্কার জানাই। দাদা, তারপরে ওই যে বিশ্বভারতীতে পড়তে গেলেন তখন থেকেই কি আপনার লেখালেখি শুরু? না, তার আগে একটু একটু লিখতাম, কিন্তু বিশ্বভারতীতে গিয়ে আমার লেখালেখি শুরু হলো মূলত। তারপরে বিশ্বভারতীতে আমি পাশ করার পরে আমি যখন দুর্গাপুরে এই খান্দ্রা কলেজে পার্ট টাইম করছি, তখন আমি মূলত ওই বরাবরই একটুকু আড়ালে আড়ালে থেকে, তখন আমি সে পরে বলবো কোথার সঙ্গে যুক্ত হলাম প্রথমে দুর্গাপুরে। তারপরে আমি একটু কথা বলে রাখি যে আমাদের স্বগত সাহিত্য পত্রিকার যে সম্পাদক আরতি কুমার বসু, তারই খুব ভীষণ প্রিয় পাত্র আরতিদা দুর্গাপুরে এলেই আমাকে আশরাফুলদার কথা বলে যে আশরাফুলকে তুমি ডাকো, খুব ভালো খুব ভালো। একসময় আশরাফুলদা স্বগত পত্রিকায় প্রচুর লিখেছেন, বইয়ের রিভিউ করেছেন, বিভিন্ন কবির প্রবন্ধ লিখেছেন। তো সেসব দিনের কথা একটু শুনবো আমরা। এবং দুর্গাপুরে আসার পর আপনি কিভাবে যুক্ত হলেন? হ্যাঁ, আমি যখন দুর্গাপুরে এলাম, আসার পরে পরেই কলেজে তখন পড়াচ্ছি, আমি এখানে প্রচুর টিউশন করছি সেই সময়ে। তো তখন আমার সঙ্গে পরিচয় হলো প্রথমে এখানে পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, যে মানুষটির নাম না করলেই নয়। আমার জীবনের অন্যতম অভিভাবক তিনি একজন, এবং মানে তার যে পড়াশোনা, তার যে মানবিক উচ্চতা, সেটার কথা তো আমি বলবোই সর্বত্র। এবারে ওই পূর্ণদার সঙ্গে আমার একটা মোটামুটি যোগাযোগ হলো। তারপরে আমি হঠাৎ একদিন বোধহয় অশোক এভিনিউতে আমাকে নাম ধরে একজন ডাকছেন, আমার একজন বন্ধু। তো সেই বন্ধুটি তখন আরতি কুমার বসুর সঙ্গে আছেন। তো দিয়ে আরতি দার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। আর আমরা শান্তিনিকেতনের পড়াশোনা করেছি, তো আমরা প্রিয়জনকে, শ্রদ্ধেয়জনকে দাদা বলতেই অভ্যস্ত আর কি। তো কী করে আমার মুখ দিয়ে হুট করে যখনই বললো যে আরতি কুমার বসু, মাননীয় আরতি কুমার বসু স্বগত সাহিত্য পত্রিকার সম্পাদক, আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, তো তখন আমি নমস্কার করে, না সরি, আমি তখন প্রণাম করলাম আরতিদাকে। প্রণাম করে বললাম যে দাদা ভালো আছেন তো, এরকম বললাম। তা আমাকে বললেন যে তুমি আমাকে চেনো? আমরা মুখটা অনেকবার দেখেছি, কিন্তু আপনার এই নামে চিনতাম না। যাই হোক, সেই শুরু হলো। তারপরে নিয়মিতভাবে আরতিদা আমাকে এত গভীর স্নেহ, এত সস্নেহ প্রশ্রয়, সেটা আরতিদার যে প্রায় যেতাম তার বাড়িতে। আমাদের একটা, আমি পড়তাম আর মুগ্ধ হয়ে উনি এবং ওনার স্ত্রী দুজন মিলে মুগ্ধ হয়ে শুনতেন। কখনো কখনো আরও অনেকে ওনার যারা বন্ধু বান্ধব তারা ছিলেন, আসতেন, শুনতেন। সব এই করতে করতে তারপর উনি আমাকে বললেন যে স্বগত সাহিত্য পত্রিকাতে তোমাকে লিখতে হবে। তো আমাকে তখন উনি বিভিন্ন টপিকস দিয়ে একটা বিষয়ের উপর বলে দিতেন যে এর উপরে তুমি একটা প্রবন্ধ লেখো। এই করতে 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 তারপরে আমার সৌভাগ্য যে আমি আমাদের দুর্গাপুরের গর্ব তথা বাংলা সাহিত্যের গর্ব মৃণাল বণিক, কবি মৃণাল বণিক, কবি সুশীল নাগ, এই সমস্ত মানুষদের কাব্যগ্রন্থ রিভিউ করার সুযোগ আমি পেয়েছি। আরেকজন এই দুর্গাপুর ইস্পাত বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন চণ্ডী ঘোষ। চণ্ডী ঘোষ, সেই চণ্ডী ঘোষকে নিয়ে, তার জীবন নিয়ে, তার কর্ম নিয়ে একটি বই সংকলন হয়েছিল। সেই সংকলনটিও আমার উপর রিভিউয়ের দায়িত্ব পড়েছিল। আর এই ভাবনাগুলি আমরা যারা দুজন একসঙ্গে ভাবতাম, উনিও লিখেছেন, পূর্ণদা, উনিও অনেককে নিয়ে রিভিউ করেছেন স্বগততে ওই সময়ে।
আচ্ছা। তখন আমরা দুজনে খুব, উনিও তো এরকম খুব প্রচার বিমুখ মানুষ, তো এইভাবে কেটেছে আর কি দুর্গাপুরে বাহ, প্রথম দিকটা। আর আরতিদার ঋণ যদি বলো, আরতিদা আমাকে সত্যি কথা বলতে গেলে কি কেমনটা লিখতে হয় লোকটা জানতাম একটা ব্যাপার, আমি লিখলাম, বললো আচ্ছা আশরাফুল, এই যে তুমি প্রথমটা এইভাবে শুরু করেছো, এটাকে এইভাবে ভাবো তো। আমি আমার সেভাবে ভাবলাম, এবং বাহ, এই জিনিসটা পেয়েছেন, আরতিদার সান্নিধ্য পেয়েছেন, এটা বিশাল বড় একটা না, পাওয়া। এবং আর একটা এই অবসরে স্বীকার করে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমার প্রকাশিত লেখা, তাতে সে লিটল ম্যাগাজিনেই হোক আর তাতে সে বই আকারেই হোক, আমি দেখেছি আরতিদা মানে পড়তেন, পড়ে আমাকে তখনকার সময়ে সেই ল্যান্ডফোনে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন। তার মুগ্ধতা এবং কোন কোন জায়গায় খামতি আছে সেইগুলো, বাহ, এবং তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, এই যে প্রতিনিয়ত তার উৎসাহ দান, তার আশীর্বাদ, আরতিদাকে আমার প্রণাম জানাই। সত্যি তাই। এই জিনিসটা না আমরা পেয়েছি, আমরা তাও পেয়েছি। এখনকার ছেলেমেয়েরা বা এখনকার কবি সাহিত্যিকরা কতটা আলোচনা করে, কতটা কি করে আমি জানি না ঠিক, কিন্তু এই আলোচনাগুলো আমাদের খুব সমৃদ্ধ করে। একদমই ঠিকই বলেছেন। আমরা যাদের যাদের কবি সুশীল নাগের সান্নিধ্যও পেয়েছি, আরতি কুমার বসুর সান্নিধ্যও পেয়েছি, তো সত্যি তাই, এগুলো আমাদের খুবই সান্নিধ্য করে। দাদা, মোটামুটি আপনি তো কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস সবই লেখেন, সবই বই আছে মোটামুটি যেটুকু জানি, তো কোনটা আপনার থেকে স্বচ্ছন্দ বেশি মনে হয় আপনার লিখতে? আমার জয়ন্ত, আমি তোমার মারফতে আমার বন্ধুদের আমি জানাচ্ছি, শ্রোতা বন্ধুদের, যে মূলত কবিতায় আমার প্রথম প্রেম, তারপরে গদ্য আমার ভালো লাগে। পেশা মাস্টারি তো স্বাভাবিকভাবেই অনেক গদ্য আমাদের লিখতে হয় ছাত্রছাত্রীদের জন্যে, তো সেই করতে গিয়ে এবং ওই পড়ানোর জন্যেই পড়তে গিয়ে আর কি। তাছাড়া আমি যে সেই অনলস পাঠক বাংলা সাহিত্যের তা নই, মানে পড়ানোর জন্যেই পড়া আর কি। পড়াতে গেলে তো পড়তে হয়, তাছাড়া তো আমার ফাঁকিটা ধরে ফেলবে ছেলেমেয়েরা, তো সেই পড়তে গিয়ে গদ্যের প্রতি আকৃষ্ট হই এবং মনে হয় আমিও গদ্য লিখতে পারবো, হয়তো চেষ্টার তো করি, সেই চেষ্টার থেকে লেখালেখি কবিতা দিয়ে শুরু, কবিতা দিয়ে, তারপরে আপনি বইয়ের রিভিউ, প্রবন্ধ, তারপরে গল্প উপন্যাস, তারপরে এলো গল্প উপন্যাস। ঠিক ঠিক ঠিক। আর একটা কথা যদি বলো যে গল্প উপন্যাসে কেন আসা, কবিতা গল্প উপন্যাস সবই কেবল ফর্মটা আলাদা আলাদা। আসলে ওই যে বললাম, ওই আমার শিকড়ের কথাগুলি, আমার শিকড়ের যন্ত্রণাগুলি, আমার শিকড়ের ভালো লাগাগুলি, সেইগুলি প্রতি মুহূর্তে যেন আমাকে হন্ট করে। আমার মনে হয় আমার তো লেখালেখির একটা খনি আছে, কেননা ওইটাকে চর্বনা করতে পারলে এবং ওইটাকে মনে রাখতে পারলে আর কোনো চিন্তা নেই। বাহ, দারুণ 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 দারুণ। তো দাদা, আপনি যেহেতু শিক্ষক এবং একজন বিশিষ্ট মানুষ, ছাত্রদেরও পড়ান, কলেজেও পড়িয়েছেন এক সময়, তো আপনাকে আমি একটু আধুনিক কবিতার, এখনকার যারা লেখালেখি করছেন তাদেরও, যারা নতুন, যারা এইসব ভিডিও এটা দেখবে, তো আধুনিক কবিতার বৈশিষ্ট্য এবং আধুনিক কবিতা নিয়ে কিছু শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, আমি একাডেমিক আলোচনা এখানে রাখতে চাইছি না, খুব সহজে বলি। সেটা হচ্ছে এই যে আধুনিক এই শব্দটি তো, এবং আরেকটু জুড়ে দিলাম এর সাথে, আপনার কাছে কবিতা কি? গুড। আচ্ছা, আধুনিক শব্দটি তো আপেক্ষিক, যুগে যুগে আধুনিকতার সংজ্ঞা বদলায়, সে আমরা সবাই জানি। তো এখন ব্যাপারটা হচ্ছে, মূলত আমরা আধুনিক কবিতার দিকটা আমরা ভাবছি 19 শতকের শেষ থেকে বা 20 শতাব্দীর প্রথম থেকে। হ্যাঁ, মাইকেলকে আমরা প্রথম আধুনিক কবি ধরছি, যদিও মাইকেলের জন্ম 1924-এ, তো 1824-এ, তো আমরা মোটামুটি মাইকেল থেকেই ধরি। তবুও বলতে হয় আধুনিকতার লক্ষণগুলি খুব প্রকট হয়ে উঠল মোটামুটি 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে 20 শতকের প্রথম, এর থেকেই মোটামুটি আধুনিকতার যে লক্ষণগুলি সেগুলি প্রকট হয়ে উঠল। আচ্ছা, কবিতা কি, প্রথমে আমি এটা বলি, তারপরে আধুনিকতায় আসছি। এখন কবিতা অনেকগুলি জিনিসের সমবায়ে রচিত, মানে আমি ওই অত ইতিহাস, সেই বাল্মীকির শ্লোক এসবে যাচ্ছি না, খুব সহজ করে, যেমন করে ছাত্রছাত্রীদের বলি, বন্ধুদের আড্ডায় বলি, সেভাবে বলছি। কবিতা আসলে মনের একটা
বিশেষ ক্ষণের, বিশেষ সময়ের একটা অনুভব, তাকে ভাষায় লিখতে চাওয়ার চেষ্টা, এবং সেটাকে কবিতাতে একটা ফর্ম আছে কবিতার, সেটাকে সাজাতে হয় সেরকম করে। কেউ ভাবে প্রথমে যখন মানুষ করতো তখন ওই প্রথাগত যে ছন্দগুলো, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, পরবর্তীকালে আস্তে 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 করে বলাকার ছন্দ, গদ্য ছন্দ, সুনীলের যে ছন্দগুলি, এই বিষয়গুলি আস্তে 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 করে প্রাধান্য লাভ করলো। মানুষ নিজের মতো করে লিখতে লাগলো, নিজের মনের কথাগুলি আটপৌরে ভাষায় বলতে শুরু হলো। আধুনিক কবিতা তার যেটা তুমি লক্ষণ বা বৈশিষ্ট্য বললে, যখন প্রথম আমরা যখন প্রাচীন মধ্যযুগে আমরা যখন কবিতা দেখেছি পুরাণ নির্ভর, মানে দেবদেবীর অলৌকিক মাহাত্ম্য প্রচার ইত্যাদি ইত্যাদি, এবং রাজসভার গুণকীর্তন, রাজার গুণকীর্তন, আমরা এই জায়গাতে দেখে নিলাম যে একেবারে মানুষের শ্রম, মানুষের ঘাম, মানুষের দীর্ঘশ্বাস, মানুষের বাঁচার আকুলতা, বাঁচানোর আকুলতা, বঞ্চনা, নিপীড়ন, সমস্ত কিছু আধুনিক কবিতার বিষয়বস্তু হয়ে উঠল। বিশেষ করে আমরা যদি কল্লোল যুগের সময় থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে তারা কিন্তু আর্ট ফর আর্ট শেক নয়, তারা কিন্তু ম্যান ফর ম্যান শেক। তারা কিন্তু মানুষের কথাকে এবং মানুষের অনুভবের কথাকে, অনুভূতির কথাকে তারা তুলে ধরলো। তারা তো আধুনিক কবিতা এইভাবে তার যে বিবর্তন চলছে। ভাষা তো ওই বয়ে যাওয়া নদীর মতো, বহতা নদীর মতো। তো সেই কবিতাও তাই, আধুনিক কবিতাও তাই। সেই আমাদের পূর্ণদা একটা খুব সুন্দর কথা বলেন যে কবিতা আজ আর বক্সিগঞ্জ পদ্মপারে দাঁড়িয়ে নেই। হ্যাঁ, কবিতার যাত্রা অনেক 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 দূর। কবিতা আজকে অনেক বাঁক ফিরেছে, প্রচুর বাঁক ফিরে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কবিতা। এই মোটামুটি আর কি একটু। এছাড়া আচ্ছা, আমি বলবো যে মোটামুটি যে আধুনিক কবিদের মধ্যে আপনার প্রিয় কবি, মানে জীবনানন্দ, বিষ্ণু বা বুদ্ধদেব বসু ছাড়া? সত্যি কথা বলতে গেলে কি, আমরা প্রথম রবীন্দ্রনাথ, এবং তারপরে আমরা জীবনানন্দ দাশ, তারপরে অনেক কবিকে আমরা নিলাম ভালোভাবে এবং তাদের ভক্ত হলাম, তার কবিতা প্রচুর পড়লাম। আমি এইখানে কয়েকজন কবির একটু নাম করতে চাই যাদের কবিতা আমাকে খুব টানে, আমি সবসময় পড়ি। সেটা হচ্ছে যেমন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আমার খুব ভালো লাগে, মানুষের কথা আমার খুব ভালো লাগে, আমার খুব সত্যি কথা, আমার খুব ভালো লাগে। এই মুহূর্তে আমি যে কবিতা বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, সেটা হচ্ছে এখন, আগে এতটা লাগতো না, শক্তি চট্টোপাধ্যায়। আমার খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে আল মাহমুদের কবিতা, একটা শান্ত সমাহিত একটা বিষয়। এবং অবশ্যই তো আমাদের মাস্টারমশাই কবি, আমাদের প্রণম্য কবি শঙ্খ ঘোষ, তার কবিতা পড়ি, তার কবিতা ভালো লাগে। এছাড়াও আমি এই নামগুলো বললাম মানে শুধু এই কয়েকটি প্রতিনিধি স্থানীয় নাম। বাংলা সাহিত্যে রবীন্দ্র পরবর্তী যে সকল কবি এসেছেন, তারা প্রত্যেকে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। তারা প্রত্যেকে নিজের নূতন ভাষা তৈরি করেছেন। তাদের বলবার কথা, তাদের আবেদন, তাদের নিবেদন হয়তো এক, কিন্তু তাদের বলার ভাষা, তাদের বলার ভঙ্গি প্রত্যেকে আলাদা। আমরা যদি এখন সত্যি সচেষ্ট হই এইগুলিকে পড়ার, এবং আমাদের সমকালে এরকম প্রচুর লেখক লিখছেন ভালো, যারা বলে না যে বাংলা সাহিত্যে কিচ্ছু লেখা হচ্ছে না, আমি কিন্তু তাদের সঙ্গে একমত নই। প্লিজ আমার সঙ্গে কেউ তর্ক করবেন না, আমি তর্ক করতে আগ্রহী নই, আমি আগেই নিজেকে সমর্পণ করছি আপনার কাছে। কিন্তু কোথাও কি আপনার মনে হয় না যে এখন যে পোস্ট মডার্ন কবিতা বা জিরো বাউন্ডারি কবিতা যেসব লেখা হচ্ছে, সেই কবিতার একটা দুর্বদ্ধতা বা দুরূহতা মানুষকে একটু কবিতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বা কবিতার পাঠক একটু কমে যাচ্ছে? দেখো, কবিতার দুর্বলতা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে। দুর্বোধ্য সুবোধ্য বলে কিছু তো ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে মানুষ তার কথা বলবে, মানুষ কোন ভাষায় বলবে এটা আমি ঠিক করে দেবো না। মানুষ তার কথাটা বলবে। মানুষ এবারে কেউ একটু বেশি রূপকের আশ্রয় নেয়, সংকেতের আশ্রয় নেয়, প্রতীকের আশ্রয় নেয়। আধুনিক কবিতার তো বৈশিষ্ট্য এগুলো। আধুনিক কবিতায় অদ্ভুত প্রতীক, অদ্ভুত রূপক, তার চিত্রকল্প অদ্ভুত রকম।
ভেঙে গুঁড়িয়ে একেবারে যা ছিল না তাই আসবে আধুনিক কবিতাতে। তো এইগুলো হোক না, লেখা হোক, দিনের শেষে লেখাটা হলে হলো। বাংলা সাহিত্যই তো তারা লিখছে, অবশ্যই। বাংলা সাহিত্যের অবশ্যই, একদমই তো তাই। খারাপ কাজ তো কিছু করছে না। খারাপ কাজ তো অনেকে কিছু বলে করছে না। যে এত কবি কেন, এত কবি কেন। না, তার একটা সেটা বলার তার একটা দর্শন ছিল, বা কেউ যদি এখন কিছু বলেন আমি তাকেও আমি খণ্ডন করছি না, বলতে পারেন, কিন্তু এই আড্ডাতে আমি আমার কথাটা বলছি। আমি মনে করি, হ্যাঁ, এটা কোনো যে ভালো মানুষই দেখানোর জন্য বলা তা নয়, আমি মনে করি কেউ একেবারে অনায়াস কবিতা লিখছেন সহজ সরল ভাষায়। হ্যাঁ, অনায়াস কবিতা তো দুর্বোধ্য ভাষাতেও লেখা যায়, লেখা যায় নাকি? তো এরপরে দুর্বোধ্য এই শব্দটিকে ভাঙতে হবে। দুর্বোধ্য শব্দটিকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, দুযুক্ত বোধ্য, তাহলে যা বোঝা যায় না। তো যা বোঝা যায় না তাহলে তা নিয়ে অত কথা কেন? আমরা তো বিষ্ণুদের ঘোড়সওয়ার আমরা তো পড়েছি, ছেলে মেয়েদের পড়াই কবিতা আছে আছে আছে। না, আমি বলছি শব্দার্থের দুর্বোধ্যতার দিক দিয়ে আমরা সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী, আমরা যতই প্রেমের কবিতা পড়ি আজকেও মনে হয় যেন কি অনন্য সাধারণ কবিতা, কিন্তু তার ভাষা কি খুব সহজ, তার চিত্রকল্প কি খুব সহজ হবে? তো এগুলো বিদেশি সাহিত্যকে তারা আত্মীকরণ করেছেন, এবং আজকের দিনেও যারা বিদেশি, মানে আমি বলতে চাইছি আগন্তুক সাহিত্য বা অন্য সাহিত্য, আমাদের বাংলা সাহিত্য বাদ দিয়ে অপরাপর সাহিত্য যারা পড়াশোনা করেছেন, হ্যাঁ একদম একদম সমস্ত যারা পড়াশোনা করেছেন, ডেফিনেটলি তারা তো সমৃদ্ধ মানুষ। কবিতা তো ফ্রান্সেই প্রথম, হ্যাঁ একদম 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 একেবারে সে না, আরেকদিন ওই আলোচনাতে বলবো যে ওই তুমি যে বিভিন্ন ইজমগুলোর কথা বলছিলে, ওই ইজমগুলো সুরিয়ালিজম, রিয়ালিজম, এইগুলো আরেকদিন আলোচনা করবো, আসবো একদিন, আমি তোমার কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে অনুবাদ যারা করেছেন, অনুবাদ কবিতাগুলো আমরা যখন পড়ছি, আমরা তো মানে পড়ে আমরা তো স্তম্ভিত হয়ে যাচ্ছি। অনুবাদ তো হুবহু করা যায় না। অনুবাদ কবিতা নিয়ে আপনাকে আমি একটা প্রশ্ন করছি, অনুবাদে কি সেই ফ্লেভারটা পাওয়া যায়? মানে এখন অনেক যেটা হওয়া উচিত, আমরাও একটা অনুবাদ কবিতা সংখ্যা করেছিলাম, একটা বিদেশি কবিতা এবং ভারতীয় কবিতা, অন্যান্য ভাষায় যেসব কবিতা, যেমন আপনার সুভাষ মুখোপাধ্যায় একবার খুব আক্ষেপ করেছিলেন জ্ঞানপীঠ পুরস্কার নিতে যাওয়ার সময়, এটা আমি কোনো একটা পত্রিকায় পড়েছিলাম, যে ওনার কবিতা একজন মারাঠি কবি আবৃত্তি করছেন, কিন্তু সেভাবে আমরা কি কোনো মারাঠি, মালায়ালাম বা উড়িয়া কবির খোঁজ রাখছি বা পড়ছি, কবিতা পড়ছি? না, বলছি জয়ন্ত, আসলে কি জানো তো, পাঠক প্রচুর আছেন, সব পাঠক কিন্তু সোচ্চারে জানান না, ঘোষণা করেন না, প্রচুর মানুষ পড়েন, আমরা কজন তার খোঁজ রাখি। আর বারবার তো বলছি, এই যে আমি যে মাস্টারি করি, আমার ভয় লাগে যে আমি যে মাস্টারি করছি, যা পড়াচ্ছি ছেলে মেয়েদেরকে যা বলছি ঠিক বলছি তো, কেননা তারাও পড়াশোনা করে না তা নয়, ওটা একটা কথার কথা আমরা বলে দিচ্ছি কেউ পড়াশোনা করে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। কি পড়াশোনা করে, অনেক মানুষ পড়াশোনা করে। তো তুমি যেটা বললে অনুবাদের ক্ষেত্রে, হ্যাঁ, অনুবাদ কর্মটি খুব দুরূহ, এবং মূল থেকে মানে মূল যা বলতে চেয়েছি সেইটিকে অনুবাদে আনা খুব মুশকিল। এ প্রসঙ্গে একটা ছোট্ট একটা কথা বলি। আমরা তখন বিশ্বভারতী এমএ পড়ছি, তখন আমাদের বিশ্বভারতীর প্রাক্তনী, তার নাম হচ্ছে কেতকী কুশারী ডাইসন, তিনি তখন এলেন। তো আমাদের রবীন্দ্র ভবনে তার অনারে একটি বিশাল সভা হচ্ছে, সেখানে আমরা যারা ছাত্রছাত্রীরা, আশ্রমিকরা, অনুরাগী মানুষরা, আগে থাকতে ঘোষণা করা হয়েছে, সবাই এসছেন, এবং সর্বোপরি আমাদের আচার্যরা সেখানে আছেন আমাদের সঙ্গে। কেতকী কুশারী ডাইসন, তো কেতকীদি তিনি সদ্য রবীন্দ্রনাথের কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন হল্যান্ডে, তখন উনি ওখানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান। তো ওনার হাজবেন্ড তখন ওখানকার রবার্ট ডাইসন। তো কে ফোন করছে? তো এবারে সেখানে একদম পিনপতনের শব্দ শুনতে পাওয়া যাবে। তিনি রবীন্দ্রনাথের কবিতা পড়ছেন আর তার ইংরেজি অনুবাদ বলে যাচ্ছেন। হঠাৎ আজকে খুব ভালো লাগছে যে তিনি আমাকে ছেড়ে যাননি এখনো, মনে হচ্ছে হঠাৎ চলে এলো কথাটা। আমাদের অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়, বলা যেতে পারে একজন বিশ্ববরেণ্য অধ্যাপক, বাংলা সাহিত্যে যে যেখানে আছে চেনেন এমন কেউ নেই সুখময় মুখোপাধ্যায়, তাকে চেনেন না। তো তিনি উঠে দাঁড়ালেন,
তিনি উঠে কেতকীকে প্রশ্ন করলেন বিশেষ কবিতা দিয়ে যে তুমি এই লাইনটার তুমি অনুবাদ কি করেছো বলো। তিনি বললেন কিন্তু এর সেই স্মেল কোথায়, সেই টেস্ট কোথায়? রবীন্দ্রনাথের কবিতার যে ভাষ্য, তার যে সুর, তার যে বলবার কথা, সেটা তো তোমার এই লাইনের মধ্যে পাচ্ছি না। কেতকীদির কোনো ভুল নেই, তাকে তো অনুবাদ করতে হবে, অনুবাদ করা তো খুব যন্ত্রণার বিষয়। ওই শব্দটি তিনি পাবেন কি করে? অনেক খুঁজেছেন হয়তো, তিনি প্রচেষ্টার অন্তরে। আমরা এটুকু বুঝি, তখন সেই মুহূর্তে আমাদের এতটা বোঝার ক্ষমতা ছিল না। আমাদের মনে হলো যে আমরা তো ওখানে দাদা বলতাম আমাদের মাস্টারমশাইদেরকে, সুকুমার দা জানতে চাইলেন, কেতকীদি বলতে পারলেন না। আমাদের এটুকু মনে হলো, এই উপসংহার নিয়ে আমরা বাড়ি ফিরলাম। কিন্তু এখন বুঝি যে আসলে সুকুমার দা মানে পাঠকের প্রতিনিধিত্ব করেছেন। তিনি রবীন্দ্র কবিতাও পড়েছেন এবং তার ইংরেজি অনুবাদটাও শুনছেন। তো দেখো, এই যে রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলির অনুবাদ করলেন, দ্য সং অফারিংস নামে, তো সেইগুলো আমি বলছি যে কি তার চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে তার একটা ভাবানুবাদ, সম্পূর্ণটা পাওয়া যায় না। আমার মনে করো, আমার উপন্যাসে আছে পাঁদাড়ের কথা, বাড়ির পিছনের কথা। আমার উপন্যাসে আছে মানে ওকে ঢুমসিয়ে দিল, তার ইংরেজি সে আনবে কোথা থেকে? কিন্তু তবুও স্বীকার করছি নত জানু হয়ে, কিছুটা তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং। স্বীকার করছি যে যারা অনুবাদ কর্ম নিয়ে আছেন খুব ভালো কাজ, তারা আমাদেরকে একদম সেই সমুদ্রের শুধু স্বাদ নয়, সমুদ্র পাড়ের যে স্নিগ্ধ বাতাস, সেই বাতাসের স্বাদ দিচ্ছেন, আমাদেরকে সমৃদ্ধ করছেন, আমাদেরকে অনেক কিছু জানাচ্ছেন, আমরা জানতে পারছি, বুঝতে পারছি। আবারও এ কথা বলি, প্রচুর মানুষ, আমি এটাকে একেবারে পুরোপুরি নস্যাৎ করছি, এখনও এমন মানুষ আছেন যারা পড়েন না আর যারা পড়েন, এই দুটোকে যদি ভাগ করা যায়। যারা পড়েন না বলতে আপনি কাদের কাছে দাবি করছেন? আপনি দাবি করছেন তাদের কাছে যাদের পড়বার মতো সামর্থ্য আছে, সময় আছে, বই কেনার সামর্থ্য আছে, তাদেরকে দাবি করছেন। তো আপনি তো নিশ্চয়ই ওই যাদের মানে খাদ্যের সারিতে দিন কাটে, প্রতীক্ষায় দিন কাটে, তাদের কথা বলছেন না। তো যদি তা হয়, তাহলে আমরা যারা পড়ি আর যারা পড়ি না, সেখানে পড়ির সংখ্যা অনেক বেশি। এই পড়িদের মধ্যে ম্যাক্সিমাম যারা, বহুলাংশ, তারা বলে না যে আমি পড়ছি। তা যদি না পড়তো, তাহলে দেখা যাচ্ছে এই বই মেলাগুলোতে দেখা যাচ্ছে, যেখানে তুমি তো নিজে তো বই নিয়ে ঘুরছো, তো মানুষ বই নিচ্ছে না? নিচ্ছে, একদমই তাই, সত্যি তাই, একদমই তাই। তো দাদা, আপনার কবিতা শুনবো। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন আজকে কবি আশরাফুল মণ্ডল মহাশয়। আপনারা সুব্রত চ্যাটার্জি বাবু দেখছেন, শিউলি দেখছেন, আরও অনেকেরই আসার কথা, হয়তো তারা পরবর্তীকালে দেখবেন। আপনারা সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। এবং আপনারা যদি কিছু আপনাদের প্রশ্ন করার থাকে, আপনারা কিছু প্রশ্ন করতে পারেন। তো খুবই একটা মননশীল আলোচনা হচ্ছে। তো আমরা এখন কবিতা শুনবো। আচ্ছা, আমার এই সদ্য প্রকাশিত এই বইটি, নদী ঢাকা গল্প অথবা একটি প্রেমপত্র, সৃষ্টি সুখ প্রকাশনী থেকে বেরিয়েছে বইটি। তো এই বইটির একটি কবিতা আমি প্রথমে দিয়ে শুরু করছি। কবিতাটির নাম অর্জন। অযথা ব্যাসবাক্যে নিজেকে বুনিনি বলে উজাড় করে দিয়েছ বেহায়াপনা। দিনের শেষে নিজের মাপে সকলেরই জড়ো হয় কিছু কিছু অর্জন। তোমাকে একদা না ছুঁয়েও পালকি সুরে সরদে বলেছি মাহাব্বত। মসজিদের পাশের ঘরে না ডাকলেও যেমন আজান ঢোকে হুড়মুড়িয়ে, প্রত্ননগরীর মতো তুমিও সেঁধিয়ে যাও আবছায়ায়। ডাকাডাকি পারতপক্ষে গণিকাপল্লীতে প্রেমিক সাজার মতো ক্যাবাত প্রলাপ। কুদরতি কথা লেলিয়ে বাড়বাড়ন্তে রেখো আমার প্রথম দেখা আঞ্চানানি। আর ফলিত ভালোবাসার তেমন তৃষ্ণা আঁকতে পারো কিনা ভেবে দেখো নিজেকে দাবার চাল দেওয়া ওহে তপসিদ্ধ ফাঁকফোকর। তেমন নর্তকী হও যদি ডুগডুগি বাজিয়ে এক শ্বাসে ছড়িয়ে দেব সই ওলসই
সোহাগ বলো সোহাগ। বাহ, অসাধারণ। আপনি তো শব্দ নিয়ে অনেক ভীষণ একটা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন দেখছি, মানে উর্দু শব্দ, ঠিক। এবং খুব ভালো লাগলো কবিতাটা, বেশ অন্যরকম একটা হুম। দর্শকদের দেখায় এই যে এই বইটি খুব সদ্য প্রকাশিত হয়েছে সৃষ্টি সুখ প্রকাশনী থেকে। আপনারা হ্যাঁ, আরেকটি উপন্যাস সম্প্রতি প্রকাশিত হয়েছে পাইকার বলে, এটা নিয়েও আমরা আলোচনায় আসছি, তো আপনারা সঙ্গে থাকবেন, এটা নিয়েও অনেক কথা বলবো। যে আসলে মানুষের যে একটা যাপনের মধ্যে যে থাকা, সেই কথাগুলোই আসলে আমার লেখালেখির মধ্যে উঠে আসে। তো যেখানে দাদা একটু আগে বললেন যে তার শৈশবের যে কথা, যে বাঁকুড়া জেলার যে কাঁথার কামারগাড়িয়া গ্রামে যে কথা বললেন, সেই কথাগুলো এবং সেখানকার মানুষের যে সৌহার্দ্য, একে অপরের প্রতি যে ভালোবাসার কথা, সেই কথাগুলোই সেই মাটির কথাগুলোই উপন্যাসে উঠে আসে বা কবিতায় উঠে আসে। তো আপনারা আমাদের সঙ্গে সৈয়দ আতাউর রহমান দাদা দেখছেন, খুবই ভালো। সুমনা এসছে, সুমনাও দেখছে। আপনারা যারা দেখছেন তারা প্রশ্ন করতে পারেন, খুব সমৃদ্ধ আলোচনা হচ্ছে। শুনবো দাদা কবিতা। আমি আমার এই এখন একটি বই প্রকাশিত হতে চলেছে, কাব্যগ্রন্থ। আপনাদের শুভেচ্ছা কামনা করি। গনগনে উলঙ্গ নদী বলে একটি বই, কাব্যগ্রন্থ আমার প্রকাশিত হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। আমি যে কবিতাগুলি লিখেছি তার মধ্যে একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি, হত্যা রহস্য। তোমাকে মনে করতে চাইনি, কবরে শুয়ে থাকার মতো কিছু আহ্লাদ আমাকে ঘিরে থাকে অহরহ। তবুও হঠাৎ বৃষ্টি নেমে আসা সুরে ঝমঝম করে ওঠে আমার চোখের আনাচ কানাচ। সেই হাপুস ভিজে যাওয়া দৃষ্টিতে দেখি তোমার খামচে ধরা মাটি সমেত ভেঙে যাচ্ছে নদীর পাড়, ধসে যাওয়া গান কিভাবে ধীরে ধীরে লাশ হয়, কিভাবে একটি পোকা লাগা ফুল বৃন্তচ্যুত হওয়ার আগে দুলে ওঠে। ভাবছি এই সব। তোমাকে সত্যি মনে করতে চাইনি, তবু কেমন দেখো, তোমাকে মনে পড়ছে বলেই এই অবেলায় বসে অবলীলায় লিখে ফেলছি তুমুল একটি হত্যা রহস্য। বাহ, অসাধারণ অসাধারণ। তো দাদা, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আপনি যেহেতু শিক্ষক, তো আমরা যেই সময় বেড়ে উঠেছিলাম বা আমাদের যেই সময় একটা শিক্ষার পরিমণ্ডলে বেড়ে উঠেছি, তো এখনকার কোথাও কি আমরা সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই যে একটা কোথাও কি ছাত্রদের একটা নৈতিক অধঃপতন ঘটছে, যে এত তারা হয়তো নেশার ফাঁদে জড়িয়ে যাচ্ছে বা মোবাইলের প্রযুক্তির যে একটা তো আপনার কি মনে হয় যে, এবং এত যে ঘটনা আমাদের সোশ্যাল মিডিয়ায় আসছে, সেগুলো আমরা শিউরে উঠছি দেখে, বাচ্চা ছেলে মেয়ে, তাদের মধ্যে এত মানে উচ্ছৃঙ্খল অবস্থা, তো সে সম্বন্ধে আপনি কী ওটা বলুন। যে আমারও মনে হয় কি যে সমাজেরই একটা কোথাও একটা নৈতিক অধঃপতন ঘটেছে। সেই সময়কার যেই পাড়া কালচারে যেই একটা সভ্যতা মধ্যে বেড়ে উঠেছি, একে একে পারস্পরিক মেলবন্ধনের মধ্যে, তো সে সম্বন্ধে আপনার কি? ঠিকই জয়ন্ত, মানে শিক্ষক তো আর সমাজ বিবিক্ত জীব নয়, তারা সমাজেরই। এটা ঠিক যে হয়তো এখন কিছু চোখে লাগছে শিক্ষকদের কিছু কাজকর্ম, শিক্ষকদের দায়িত্ব বা কর্তব্যের অসচেতনতা, এটুকু মনে হচ্ছে আর কি। এছাড়া আমি ছাত্রদেরও বলছি, ছাত্রদের আমি বলছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে সমাজ যখন যেরকম হয়, এটা আমি ওই সমাজের দোষ দিয়ে বেরিয়ে যেতে চাইছি না। আসলে একটি শিশু সে বা একটি ছেলে বা একটি মেয়ে সেই স্কুলে থাকছে, ধরো আমি জেমুয়া ভাদুয়ালা বিদ্যাপীঠে পড়াই, তো সেখানে 5 থেকে 12 ক্লাস পর্যন্ত সেখানে পড়ানো হয়। তো ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট সময় আমাদের সঙ্গে থাকছে শ্রেণীকক্ষের মধ্যে, এবং তারা পড়াশোনার পাঠ যেমন নিচ্ছে, যতটা পারছি আমরা তার সঙ্গে, মানে সব বিষয়ের সঙ্গে তো হিউম্যানিটিস যুক্ত, সব বিষয়ের সঙ্গে তো আমরা যদি অঙ্কও করাতে যাই, সেখানেও দেখবে বলা হয় যে রাম, রহিম এবং জোসেফ 3 জনে একটা ব্যবসা করছে, তো তার থেকেও একটা বার্তা দেওয়া হলো, এই বার্তা দেওয়া হলো আর কি। তো এইভাবে আমরা দেখেছি নারী পুরুষ ইত্যাদি ইত্যাদি সব কিছুতে।
তো এবং আমাদের স্কুলে আমন্ত্রণ রইল তোমাকে এবং আরো অন্যান্য বন্ধুদের খুব ভালো যাওয়ার স্কুল জন্য, আপনাদের স্কুল, সুন্দর যে স্কুল। সেখানে আমরা যতটা পারি সবাই চেষ্টা করছি, এবং গোটা দুর্গাপুরের সমস্ত স্কুল, জয়নুল বাবু আছে, হ্যাঁ জয়নুল বাবু, হ্যাঁ খুব তো ভালো কাজ জয়নুল করেন। হক, হ্যাঁ তো এরকম করে প্রতিটি স্কুলেই প্রায় এই চেষ্টা চলছে করছেন অনেকে। তো এখন আমরা ছেলে মেয়েদেরকে যে পড়াচ্ছি এরপরে ছেলে মেয়ে যে স্কুল থেকে তারা যখন আসছে, তাদের তো অভিভাবক, তাদেরও দোষ নেই খুব একটা, কেননা তাদেরও মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটতে হয় বেশিরভাগ অভিভাবককে। কজন অভিভাবক এখন আর বাংলা মিডিয়ামে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে প্রথম প্রজন্ম পড়ুয়া বেশিরভাগ, এবং তাদের বাবা মারা ওই পরিশ্রম করে তারা হয়তো একটা কারখানাতে কাজ করছে 8,000, 9,000, 10,000 টাকায় বা 5,000 টাকায়, এরকম করে কেউ এই তো আমাদের ওদিকে আসে নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, একদম নিম্নবৃত্ত। এই যে আমি চণ্ডীদাসে, বলেছেন, ঠিক আমি চণ্ডীদাসে থাকি, তো সেখানে আমি দেখেছি জেমুয়া থেকে, বিজড়া থেকে অনেকেই আসেন যারা বাগান করে বাগানের কাজ করতে আসেন, তো তাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের ছাত্রছাত্রী। তো সুতরাং তারা এতটা সময়, এরপরে এখন যেটা চলছে একটা ট্রেন্ড, একটা ট্রেন্ড চলে, মোবাইলে ঘাড় গুঁজে একদম বাচ্চা থেকে বুড়ো বেশিরভাগই মোবাইলে ঘাড়, কেউ বলছে আমার কারণে, কেউ বলছে অকারণে, কেউ বলছে আমি বাধ্য হচ্ছি, এটাই আমার জব, এটাই আমাকে করতে হয়। আমরাও লেখালেখির ক্ষেত্রে আমরা কি এই সুবিধা নিচ্ছি না, করছি আমরা। তো যাই হোক, এইটা সার্বিকভাবে সমাজে একটা প্রভাব ফেলেছে, সে ছাত্রছাত্রীরাও, সে নগর পুরী লেখি দেবালয় এড়ায়, ছাত্রছাত্রীদের মধ্যেও সেটা যাচ্ছে, কিন্তু এইটা বলে বেরিয়ে যাওয়া নয়, তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা মনে করি আবার আমরা ফিরবো সেই জায়গাতে, আমরা অমৃতস্যা পুত্রা, আমরা চেষ্টা করব আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তো আমরা একটা নূতন সমাজ আমরা গড়ে তুলব। আবার আমাদের সব হবে সেই বিখ্যাত নাটকের মতো, আবার সব হবে বউ, আবার সব হবে, কিন্তু আমাদের আবার সব হবে, আমরা আবার ফিরবো। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা আশার বার্তা। আরেকটা প্রশ্ন আমার মনে এলো, এটা আমি বলছি যে কোথাও একটা আমরা যে সময় পড়েছিলাম যে ডিএসপি স্কুলগুলোতে, সেখানে শিক্ষার মান অনেক উচ্চ ছিল, তখন এত ইংরেজি মাধ্যম স্কুল ছিল না দুর্গাপুরে। তো এখন তো বেশিরভাগই ইংরেজি মাধ্যম স্কুলের একটা প্রাদুর্ভাব বেশি, সেখানে একটা যেভাবে পঠন পাঠন পদ্ধতি বা তার সেই ছেলেমেয়েরা যেটা যতটা উচ্চস্তরে উঠে আসছে, সেরকম কি বাংলা মাধ্যমের বা সরকারি স্কুলের সেই পরিকাঠামো কি আছে? আচ্ছা, তার আগে সৈয়দ আতাউর রহমানদা কি লিখেছেন, খুব সুন্দর পাঠ হচ্ছে, ভালো লাগলো, কিন্তু কিছু আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড় ও উপমাটা বুঝলাম না, পরম করুণাময়কে একক হিসেবে দেখি। বাহ, খুব বলছে, মানে একই ঈশ্বর, গড, উপমা, মানে যাই হোক সে তো একই, পরম করুণাময়। আতাউর রহমান দা, ধন্যবাদ দাদা, আপনি দেখছেন, খুব ভালো কথা বললেন, সত্যি তো তাই। আমরা তাকে রামকৃষ্ণ দেবী বলে গেছেন যে আমরা এক ঘাটের পানি, কেউ জল বলছেন, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছেন, কিন্তু সত্যি তো তাই যে ঈশ্বর তো একই তো রয়েছেন, একই মানুষের রক্ত আমাদের মধ্যে রয়েছে। আমাদের সঙ্গে মালতীদি রয়েছেন, মালতীদি এসেছিলেন কয়েকদিন আগে। সুপ্রভাত, আমার প্রিয় দুই মানুষ, আলোচনা জমে উঠেছে। আশরাফুল স্যার একজন ভালো মানের শিক্ষক, হ্যাঁ সত্যি তাই, এবং প্রচুর ভালো লেখালেখি করেন, ঠিক কথাই বলেছেন। প্রথম প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে আমাদের সরকারি স্কুলে পড়াতে হয়, আমরা তাদের মানুষ করার লক্ষ্যেই আমাদের ব্রত। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ জয়ন্ত, তুমি যে প্রশ্নটা করলে, দেখো ডিএসপি স্কুল খুব উচ্চ মানের, এই মানটা নির্ভর করে, বারবার বলছি, আমরা যদি ভালো ছেলে মেয়ে না পাই, মানে ভালো মানে যারা মনস্ক, যারা কৌতূহলী, যারা মনস্ক, তাদেরকে যদি আমরা না পাই, উচ্চ মাধ্যমিকের স্থানও করতো, মাধ্যমিক উচ্চ বলছি তো ধরো আমি বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামের যে স্কুলগুলি থেকে পড়েছি, তোমাকে ওই বললাম ধুলাই রামকুমার মৃন্ময়ী বিদ্যা মন্দির, সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাই স্কুল, যেগুলো থেকে পড়েছি, ওইগুলো তো একসময় তো অসাধারণ, সেই ছেলে মেয়েরাই তো এখন ধরো ইংলিশ মিডিয়ামে যাচ্ছে। এবার তুমি যদি বলো যে ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, দেখো আমার দুটো ছেলে, আমি এত বড় বড় কথা বলছি এখানে, কিন্তু আমার দুটো ছেলে গিয়ে আমি পড়িয়েছি ডিএভি মডেল স্কুল, ছোটরা পড়ছে এখন 11-এ। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা একটা ট্রেন্ড। তুমি সর্বোপরি তুমি বলো, কালকে তোমার গোটা ফ্যামিলি তোমার বিপক্ষে যাবে, সবাই বলবে যে তুমি আমাদেরকে ওখানে দাওনি বলে আমরা এই হতে পারিনি। সত্যি কথা বলতে গেলে কি, আমি স্যারেন্ডার করছি। তো এই যে একটা ট্রেন্ড চলছে, একটা সর্বত্র একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা চলছে, এবং হ্যাঁ অবশ্যই এটাকে অস্বীকার করার উপায় নেই। এই ট্রেন্ডটা তো একদিনে তৈরি হয়নি, আস্তে 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 করে বাংলা মিডিয়ামের
কিছুটা দীনতা, কিছুটা ফাঁক ফোকর, এবং সর্বোপরি মাঝখানে তো ইংরেজি তুলে দেওয়া হয় না, এবং সর্বোপরি যারা পুঁজিকে, যারা বৃহৎ জায়গায় নিয়ে যেতে চায়, বাজার যারা ধরতে চায়, সেই বাজার ধরার কর্পোরেট হকার যারা বাজার ধরার, সে তারা ঘুরে বেরিয়েছে। ফলে ইংলিশ মিডিয়াম একদিনে কিন্তু এই জায়গাতে আসেনি, একদিনে এই জায়গাতে আসেনি, কিন্তু আমরা সচেতন হইনি। যাই হোক, তবুও তোমাকে আমি বলবো, একজন বাংলা মাধ্যম স্কুলের শিক্ষক হিসাবে এখন আমরা যাদেরকে পাই, এখনও সমাজের যে স্তরের, যে পরিবারের ছেলে মেয়েদেরকে আমরা পাই, এখনও কিন্তু আমরা দেখি তাদের মধ্যে অনেকেই লেখাপড়া তারা করছে, অনেকে নিজ গুণে বেরিয়ে যাচ্ছে। আমাদের পড়ানোর জন্যই হচ্ছে এটা বলছি না, নিজ গুণে বেরিয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ছেলে মেয়ে অন্ততপক্ষে এটুকু জোর গলায় হলপ করে বলতে পারি, এইটা বলার দায়িত্ব গোটাটাই আমার, আমি বলতে পারি যে অনেক মানবিক শিক্ষায় শিক্ষিত হয় আমাদের বাংলা মিডিয়ামের অনেক ছাত্রছাত্রী। এটা ঠিক একদম কথাটা বলছেন। তারা বয়োজ্যেষ্ঠ দেখলে তাকে প্রণাম করে অনেকে। তারা তারা না, আমি ইংরেজি মাধ্যমকেও ছোট করছি, আমি বলছি তাদের হয়তো এটিকেট আলাদা, এবং আমরা স্কুলের দিদিমণিদের এবং মাকে এসে জড়িয়ে ধরে, সারাদিন মাকে দেখতে না পেয়ে একটি সেই দিন একটি অভিভাবিকা বলছিলেন যে স্কুল থেকে এসে আমাকে সে জড়িয়ে ধরে আমাকে ছাড়বে না কোনো মতেই। এগুলো তো হয়, এগুলো এই জায়গাটা মানে নৈতিক শিক্ষা আপনারা অনেকটাই এগোচ্ছেন। দাদা আমি এবারে আপনার একটু আর একটি কথা লাস্টে বলে দিই, সেটা হচ্ছে এই যে একটি সময় চলছে, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, আমি এটুকু জোর গলায় বলতে পারি এখনো পর্যন্ত কিন্তু আমাদের বিদ্যালয়গুলিতে, বারবার বলছি সবাই শুনুন, মানে এখনো কিন্তু আমাদের বিদ্যালয়গুলিতে ওই জিনিস এখনো অন্তত আমি দেখিনি। আমরাও দেখি, আমার ওখানে ওই স্কুলে সব কিন্তু মিলে মিশে ছেলেমেয়েরা একসঙ্গে আছে। এটা একটা খুব ভালো জিনিস। আমাদের তো বিশেষ করুন আমাদের পাড়ায় ছিল, আমাদের ঈদ আসলে তাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন, বাবারে নেমন্তন্ন না করলে অভিমান হতো, এত তারাও আমাদের বাড়িতে পুজোর প্রসাদ খেত, মানে একদম আমাদের গ্রামে ভাদ্র মাসে মনসা পুজো হয়। আমরা ছোট থেকে বড় হয়েছি, যেদিন মানে মনসা পুজো বা মনসা পুজোর পর দিন তাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ, মানে এইভাবে আমরা বড় হয়েছি। আমরা কখনোই আলাদা করে কখনো কিছু ভাবিনি আর কি, সত্যি কথা, কেউ ভাবায়নি আমাদের, ভাবায়নি সত্যিটা একসাথে থাকতে। তো যাই হোক, এরপর একটি গুরুত্বপূর্ণ আলোচনায় যাব। তো দাদা, আপনার যে প্রথম উপন্যাস নিয়ে একটু কথা শুনতে চাই, আপনার দু চার কথা। প্রথম উপন্যাস রুকসানা, সেখানেও আপনার গ্রামের কথা, আপনার যেখান থেকে বেড়ে ওঠার কথা, যাপনের কথা উঠে এসছে, এবং সম্প্রতি যে পাইকার বলে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে, এটাও আমি কলকাতা থেকে সংগ্রহ করেছি। তো তাতেও আপনি যে একটা সমীক্ষা করেছেন বিভিন্ন আপনার মানে গ্রামীণ এলাকার, তো সেসব সম্বন্ধে একটু বলুন যে মানুষ জানুক, কারণ আপনি তো ভীষণ প্রচার বিমুখ, নিজের কথা তো বলেন না। আচ্ছা, মালতীদি কি লিখছেন, শিক্ষকদের মধ্যেও আজকাল যোগ্য অযোগ্য দুটো শব্দ পাশাপাশি কি লিখেছে বইয়ে চলেছে, আগামী শিক্ষকদের জন্য কিছু বার্তা দিন স্যার। হ্যাঁ, দেখুন, এই শিক্ষকদের মধ্যে এই যে এইগুলো একটা না, মানে একটা বিভাজন করার চেষ্টা, যোগ্য অযোগ্য। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখুন মানে কি বলবো, মানে আমি লজ্জায় মাথা নত হচ্ছে শিক্ষকদের নিয়ে যা হলো, বলার কোনো ভাষা নেই। কিন্তু বারবার বলছি, দেখুন শিক্ষক তিনি অবশ্যই মাননীয়, তিনি স্কুলে যাচ্ছেন শিক্ষক হয়ে। শিক্ষক অন্য কোনো গ্রহান্তরের জীব নয়, কোনো গ্রহের জীব নয়, অন্য কোনো গ্রহের শিক্ষক এই সমাজেরই, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই বাপ মা। তো তিনি যখন যাচ্ছেন, তিনি একটি পবিত্র কর্তব্য পালন করছেন, সেই কর্তব্যটি পালন করুন। একজন বরিষ্ঠ শিক্ষক হিসাবে আমি এটি বলছি, আপনার 16 আনা উজাড় করে দিন, শ্রেণীকক্ষের বাইরে তাদেরকে স্নেহ দিন, ভালোবাসা দিন। আপনার স্নেহ, ভালোবাসা, আপনার উৎসাহ ওই ছেলেটিকে আগামী দিনে একটি বৃহত্তর সুন্দর সমাজ গঠনে সাহায্য করবে। সুন্দর কথা বলুন। আচ্ছা, যেটি উপন্যাস নিয়ে বলুন। হ্যাঁ, উপন্যাস নিয়ে যেটি জয়ন্ত বলছিল, সেটি হচ্ছে আমার প্রথম উপন্যাস রুকসানা, তারপরের উপন্যাস পাইকার। আরেকটি ভাবনার স্তরে আছে, দেখা যাক কতদিনে সেটা আসতে পারে। তো আমি যখন রুকসানা প্রথম লিখি, আপনারা যদি বলেন রুকসানা কে, পড়ে আপনারা যা জানবেন। আমার জীবনে প্রথম রুকসানা আমার মা, তারপরে আমার জীবনে আমার রুকসানা
আমার না, আমার স্ত্রী না, আমার পাড়ার ওই মালতী, যুথিকা, ইয়াসমিনা, এরা হচ্ছে। আমার স্ত্রী তো লেখাপড়া শিখেছেন, কিন্তু আমি যাদের মধ্যে দেখেছি, আমার মা তখনকার দিনে 8 পর্যন্ত পড়া, হাট আশুলিয়ার একটি বনেদি পরিবারে তার বাপের বাড়ি, 8 পর্যন্ত পড়া। তাতে করে দেখেছি আমি যখন 11-12 পড়ছি, সারা রাত জেগে মা আমার পড়া শুনতেন। তো আমার মনে হয়েছিল ওই ভদ্র মহিলার প্রচন্ড খিদে ছিল পড়াশোনা করা, কিন্তু সময় তাকে সেই সুযোগ দেয়নি। শেষের দিকে বলতে যে তোদের মতো পড়াশোনা শিখতে পারিনি, সেই সুযোগ তাকে দেয়নি। বয়সে বিয়ে হয়ে গেছে। তারপর আমি দেখতাম ওই যে মালতী, যুথিকা যাদের কথা বললাম, হয় তারা গোয়ালা পাড়ার, বামুন পাড়ার, চাষা পাড়ার, বাউরি পাড়ার, আমি তাদেরকে, তারা আমার অন্তরঙ্গ মানে দিদি, তো তাদের আমি দেখেছি তাদের চোখে মুখে পড়াশোনা সম্পর্কে একটা কৌতূহল, একটা ভালো লাগা, কিন্তু হয় দারিদ্র কিংবা সামাজিক অসচেতনতা ইত্যাদি ইত্যাদি কারণে অল্পকালেই তাদেরকে বিয়ে দিয়ে তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এদের মধ্যে আমি কিন্তু ওই রুকসানাকে দেখেছিলাম। পরবর্তীকালে আমার মনে হলো যে আমি তো ওই গ্রাম থেকে বেরিয়ে এলাম, আমি তো আশরাফুল থেকে আশরাফুল মণ্ডল থেকে অনেকের কাছে আশরাফুল স্যার ইত্যাদি ইত্যাদি হলাম, কিন্তু তারা কিন্তু সেখানে অনেকেই রয়ে গেছেন। আমার একার পক্ষে যদিও সম্ভব নয়, কিন্তু আমি কি চেষ্টা করেছি, আমি তাদের কথা কাউকে ভাবাতে পেরেছি কি, এইটুকু একজনকেও যদি ভাবাতে পারি, এই উদ্দেশ্য করেই তাদের প্রতিনিধি হয়ে রুকসানা উঠে এলো। এবং রুকসানা শেষ পর্যন্ত অত লড়াই করে মুসলিম সমাজের, সব সমাজে তো কিছু কিছু গোড়ামি থাকে, ধর্মের পাশাপাশি কিছু ধর্মীয় গোড়ামি, মানে সেটাকে ধর্ম বলা যায় না, সেটা আচার বিচার, তো সেই গোড়ামিকে অতিক্রম করে রুকসানা কিভাবে সে একটি কলেজের অধ্যাপিকা হলো। আমি সেটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম, আপনি কিন্তু একদমই এই গোড়ামি গুলোকে থেকে এবং কুসংস্কার গুলোকে দূর করার অনেকটা চেষ্টা করেছেন আপনার উপন্যাসের মাধ্যমে অনেকটা। হ্যাঁ, যারা যা বলুন, কেউ ধর্ম কি একবার নস্যাৎ করে দেয়, আমি কিন্তু তা করতে পারি না। আমার অত পড়াশোনা নেই, আমি মনে করি নাস্তিক হতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, আমার অত পড়াশোনা নেই। আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে, আমি বিশ্বাস করি এটা মায়ের মুখের গল্প, বাবার গল্প, আমার অনুভব, এগুলোকে মর্যাদা